আমাদের ৪ দিনের ভুটানের ট্রিপটা ছিল একদম একটা স্বপ্নের মতো। থিম্পুর মোনাস্ট্রি থেকে দুচুলা পাসের মেঘের রাজ্য, পুনাখাসংয়ের শান্তি আর মুচু নদীর রাফটিং অ্যাডভেঞ্চার। প্রত্যেকটা দিন ছিল একটা নতুন গল্প। আজ আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন পারোর দিকে, দ্য ব্রিথটেকিং পারো ভ্যালি। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় নেচার নিজের হাতে লিখেছে একটা গল্প। আর সেই গল্পের শেষ পথ হলো ভুটানের সবচেয়ে আইকনিক স্পট, দ্য টাইগার নেস্ট মনেস্ট্রি। তাই চলুন আমাদের ভুটানের এই ম্যাজিক্যাল জার্নির লাস্ট চ্যাপ্টারে রওনা দিই। আজ সকালে প্রায় ৮টার দিকে আমরা পুনাখার হোটেল থেকে রওনা দিলাম। সকালে নাস্তা করে ব্যাকপ্যাক গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম পারোর উদ্দেশ্যে। আমাদের ভুটান ট্রিপের লাস্ট চ্যাপ্টারটা আজ থেকেই শুরু হলো। রাস্তায় যেতে যেতে আমরা একটা ছোট্ট স্টপ নিলাম চিমিলাখাঙে, যা হচ্ছে ফেমাস ফর ফার্টিলিটি টেম্পল। আসলে চাইলে এই জায়গাটা পুনাখার রিভার রাফটিংয়ের পরও কভার করা যায়, কারণ এটা খুবই কাছাকাছি। কিন্তু আমরা আগের দিন একটু টাইম শর্ট ছিলাম, তাই ডিসাইড করলাম যে আজ পারো যাওয়ার রাস্তায় এই জায়গাটা ঘুরে নেব। এই জায়গাটা পারোর পথেই পড়ে। মন্দিরের এন্ট্রি ফি হলো ৫০০ টাকা। ৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য আমার মনে হয় প্রায় ২৫০ টাকা লাগতে পারে। পার্কিং স্পট থেকে মন্দির পর্যন্ত প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার মতন হাঁটতে হয়। তাই যাদের আর্থারাইটিস আছে বা যারা নি বা জয়েন্ট পেইনে ভুগছে, তাদের জন্য আমি রেকমেন্ড করব কি এই পুরো রাস্তাটা আপনারা হাঁটবেন না, কারণ মধ্যেখানে একটু ব্রেথলেসনেস বা ক্লান্তি লাগতে পারে আপনাদের। একটা ছোট গল্প আছে ভুটানের এই ফেমাস চিমিলাখাং নিয়ে। এই মন্দিরটা ডেডিকেট করা হয়েছিল দ্রুকপা কুনলেকে, যিনি ভুটানের লোকজনের কাছে দ্য ডিভাইন ম্যাডম্যান নামে পরিচিত। তিনি ছিলেন একজন বুদ্ধিস্ট সেইন্ট, কিন্তু অন্য সব মঙ্কের থেকে একটু আলাদা। তার ধর্ম চর্চা ছিল অনেক অলৌকিক আর হাসি মজার ভিতরে লুকোনো জ্ঞান নিয়ে। কথা আছে দ্রুকপা কুনলে তার অশুভ শক্তি আর ইভিলকে হারাতে ফ্যালেস, যেটা হচ্ছে পুরুষ লিঙ্গকে ইউজ করতেন, যা প্রোক্রিয়েভিটি আর ফার্টিলিটি সিম্বল হিসাবে ভুটানের কালচারে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি বলতেন রিয়েল পিউরিটি আর ব্লেসিংস আসে মনের শুদ্ধতা থেকে, নট ফ্রম এক্সটার্নাল রুলস। তাই এখানকার লোকজন মনে করে দ্রুকপা কুনলের আশীর্বাদ পেলে সন্তান প্রাপ্তি হবে। এর জন্য অনেক মেয়েরা আর দম্পতি এখানে আসেন ফার্টিলিটির আশীর্বাদ পেতে। তাদের মধ্যে উডেন ফ্যালেস দিয়ে আশীর্বাদ করা হয় লামাসদের দ্বারা। আজও তুমি যদি চিমিলাখাঙের রাস্তায় চলো, দেখতে পাবে বাড়ির দেওয়ালে দোকানের সামনে কালারফুল ফ্যালেসের ছবি আর স্কাল্পচার, যেটা ভুটানের এই ইউনিক ফেথ আর কালচারের একটা চিহ্ন। চিমিলাখাং থেকে আমরা চলে গেলাম পারো তাচাং মোনাস্ট্রি। এই পারো তাচাং মোনাস্ট্রির একটা খুব ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। এই মোনাস্ট্রিটা তৈরি করেছিলেন গ্রেট দ্রুপদা থাংতং গালপো 15th সেঞ্চুরিতে। এই মোনাস্ট্রি হলো 3 স্টোরেড বিল্ডিং, আর প্রত্যেকটা ফ্লোরে রয়েছে একটা পবিত্র রেলিংস। গ্রাউন্ড ফ্লোরে আছে উইশ ফুলফিলিং বুদ্ধা সাকিমুনি টেম্পল, যার সাথে আছে অনেক পুরনো বুদ্ধিস্ট স্ক্রিপচারের ভলিউম। ফার্স্ট ফ্লোরে আছে গোয়েংখাং অর্থাৎ সেক্রেট চেম্বার, যা 3 জন গার্জিয়ান ডিটি মা, সা, দাম, সুংকে ডেডিকেটেড করা হয়েছে। সেকেন্ড ফ্লোরে রয়েছে বোধিসত্ত্বা অফ কম্প্যাশন আভালোকিতেশ্বরার টেম্পল। এছাড়াও এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ রেলিক্স, যার মধ্যে আছে ফাউন্ডার দ্রুপদবের তৈরি আয়রন চেইনের একটা টুকরো, তার ওয়াকিং স্টিক, তার নিজের হাতের বানানো হ্যান্ডক্রাফট স্ট্যাচু, থ্রোন আর 15th সেঞ্চুরি থেকে প্রিজার্ভ করা ওয়াল পেইন্টিং। এই মোনাস্ট্রিটা এখনো প্রাইভেটলি ওন্ড দ্রুপদব থাংতং গালপো ডিসেন্ডেন্টসের দ্বারা, আর এটা প্রতিদিন সবার জন্য খোলা থাকে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগে এই সাসপেনশন ব্রিজটা ক্রস করতে গেলে একটা ফিস চার্জ করতো, বাট এখন কারেন্টলি কোনো ফিস লাগে না। দিস ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আপনারা নেপাল, তিব্বত বা ভুটান ভ্রমণ করলে রাস্তাঘাটের ধারে ধারে আপনি এমন ছোট ছোট শঙ্কু আকৃতির ক্ষুদ্র স্তূপ প্রচুর দেখতে পাবেন। এগুলোকে তিব্বত বৌদ্ধ ধর্মে পবিত্র মাটির নিবেদন বা সেক্রেট ক্লে অফারিংস বলে মানা হয়। বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই ছোট ছোট স্তূপগুলি তৈরি করলে তা ব্যাড কর্মা দূর করতে সাহায্য করে বা প্রয়াত আত্মাদের শান্তি দেয় এবং নিজের বা প্রিয়জনদের জন্য আশীর্বাদ নিয়ে আসে। এই পারোজং থেকে আমাদের নেক্সট স্টপ ছিল ভুটানের পারো এয়ারপোর্ট। ভুটানের পারো এয়ারপোর্ট নিয়ে কথা বললে এটা নিজের মতন একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অফিসিয়ালি নোন অ্যাজ পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হলো ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা পারো ভ্যালির মধ্যে অবস্থিত, পুরো পাহাড়ের গোধূলির মধ্যে একটা ছোট্ট ফ্ল্যাট ল্যান্ডের উপরে। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্ট টু ল্যান্ড বলে কনসিডার করা হয়। করার কারণ পুরো রানওয়েটা পাহাড় দিয়ে ঘিরে রাখা, আর প্লেনকে লিটারেলি পাহাড়ের গ্যাপ দিয়ে ডিসেন্ড করতে হয়। শুধুমাত্র ঠিক ৮ জন পাইলট আছে ওয়ার্ল্ডে যারা এই এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য লাইসেন্স পেয়েছেন। রানওয়েটা প্রায় ৭৩০০ ফিট হাইটে অবস্থিত, আর ফ্লাইটটা যখন ফাইনাল ডিসেন্ট করে তখন উইন্ডো দিয়ে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট ভুটানিজ হাউস, মনাস্ট্রি, ভ্যালি, আর একদম কাছাকাছি থেকে হিমালয়ান রেঞ্জ। সেই দৃশ্যটা সিম্পলি ব্রেথটেকিং। এয়ারপোর্টটা নিজেকে ভুটানের কালচারের মতনই রাখে। ট্রেডিশনাল ভুটানিজ আর্কিটেকচার দিয়ে তৈরি, রেড ব্রাউন উডেন ডিজাইন, ইন্ট্রিকেট প্যাটার্ন আর মোনাস্ট্রি স্টাইল রুফ। আপনারা একবার নামলেই মনে হবে যেন এই মোনাস্ট্রির মধ্যেই এসে পড়লেন। যদি আপনাদের বাজেট থাকে তাহলে অনুগ্রহ করে চেষ্টা করবেন পারো এয়ারপোর্ট হয়ে ভুটান আসার বা ভুটান থেকে ফেরা। এইটুকু প্রমিস করতে পারি, এই অভিজ্ঞতা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমাদের খুব ইচ্ছে ছিল অন্তত ল্যান্ডিং বা টেক অফের সেই মুহূর্তটা ক্যাপচার করার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন এয়ারপোর্ট ভিউ পয়েন্টে পৌঁছলাম তখন কোনো ফ্লাইটেরই ল্যান্ডিং বা টেক অফের সময় ছিল না, তাই আমরা সেখান থেকে রওনা দিলাম পরের স্পটে। তবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একদম অদ্ভুত সুন্দর একটা দৃশ্য আপনাদের আমরা দেখাতে চলেছি একটু পরেই। পাহাড়ো এয়ারপোর্টের পিছনের দিকেই আছে বড় একটা সবজির বাজার। এখানে আমাদের ড্রাইভার স্যার কিজাং দুপুরে লাঞ্চের জন্য নিয়ে এলেন। লাঞ্চে আমরা নিয়েছিলাম মকটেল আর থালি, রেড রাইসের সঙ্গে এমাদাছি। এখানকার প্রায় সব রেস্টুরেন্টেরই খাবারই একদম স্ট্যান্ডার্ড আর দামও একদম যুক্তিসঙ্গত। আমাদের খুব ভালো লেগেছিল ওদের খাবার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এদের খাবারে খুব কম মশলা দিয়ে ব্যবহার করা হয়, ফলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাও খুব কম। ভ্রমণের সময় এটা সত্যি একটা খুব ভালো দিক। আমাদের পরের গন্তব্য ছিল পারো ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামটা পারো টাউনের উপরে একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে পুরো পারো ভ্যালিকে একদম ছোট্ট একটা ছবির মতন দেখা যায়। এই বিল্ডিংটা আসলে ছিল একসময় একটা ওয়াচ টাওয়ার, যাকে স্থানীয় ভাষায় তাজং বলা হয়।
1968 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, আর পুরো স্ট্রাকচারটা 6 তলা পাথরের তৈরি একটি গোলাকার বিল্ডিং। ভুটানের অন্যান্য মিউজিয়ামের মতন নয়। এখানে যেমন আছে বৌদ্ধ শিল্প ও ধর্মীয় নিদর্শন, তেমনি আছে ভুটানের সংস্কৃতি, ঐতিহ্য, জীব বৈচিত্র্য ও জীবনাযাপনের নানা প্রদর্শনী। টিকিটের দাম 500 টাকা ভারতীয় মুদ্রায়। এখানে ভারতীয় টাকা দিয়েও পেমেন্ট করা যায়। মিউজিয়ামের 4th ফ্লোরে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটা ছোট্ট কালেকশন, যেখানে আছে পুরনো সামগ্রী যেমন পাথরের হাতিয়ার এবং মাটির হাঁড়ি, যা ভুটানের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। এই জিনিসগুলো প্রমাণ করে যে ভুটানের স্টোন এজ থেকেই মানুষের বসবাস ছিল। এই ফ্লোরে আরও দেখতে পাবেন ধার্মিক বস্তু যেমন পুজোর ঝুড়ি, তালোয়ার এবং অন্য পবিত্র বস্তু, যা 8th সেঞ্চুরিতে বুদ্ধিজম ভুটানে আসার সময় নিয়ে এসেছিল। এটা পুরো ঘুরতে গেলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই। এখানে খুব শান্ত একটা পরিবেশ আছে। যদি আপনি কিছুক্ষণ নিজের মতো নিরিবিলি বসে থাকতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। ফটো বা ভিডিও তোলার কোনো রেস্ট্রিকশন নেই। যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন বা হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো জায়গা। সকজিং লাখাং, যাকে চ্যাপেল অফ দ্য ট্রি অফ মেরিট বলা হয়, সেটি জংয়ের 6ষ্ঠ তলায় অবস্থিত। এখানে একটি ত্রিমাত্রিক ত্রিমণ্ডলা রয়েছে, যা বজ্রযান বৌদ্ধ ধর্মের 4টি প্রধান সম্প্রদায়কে উপস্থাপন করে।
পুরনো সম্প্রদায় নিমহা, কালো টুপি সম্প্রদায়, কাঙ্গেয়, শাক্য সম্প্রদায় এবং হেলুগ বা হলুদ টুপি সম্প্রদায়। এই মণ্ডলার মধ্যে আধ্যাত্মিক গুরু, দেবতা এবং রক্ষাকর্তা দেবতাদের মূর্তি স্থাপন করা হয়েছে, যাতে দর্শনার্থী ও সাধারণ মানুষ তাদের প্রতি শ্রদ্ধা ও উপাসনা করতে পারেন। এই তলা বা মন্দিরটি 1968 সালে বিখ্যাত মাটির ভাস্কর লোপেন দামচো এবং তার শিষ্য শিল্পীরা নির্মাণ করেছিলেন। নামসে ভদ্রাং অবস্থিত পঞ্চম তলার অভ্যন্তরীণ বৃত্তাকার কক্ষে এটি উৎসর্গ করা হয়েছে গ্যালপো নামথো সে, সংস্কৃতে বৈশ্রাবান কে, যিনি একজন ইয়াক্ষ সহ ঘোড়ায় আরোহ করে আছেন। নামথো সে বা বৈশ্রাবানকে বুদ্ধিস্ট কসমোলজিতে উত্তরের গার্জিয়ান কিং হিসেবে মানা হয় এবং তিনি ওয়েলথ ও প্রসপারিটির দেবতা হিসেবে পরিচিত। ভুটানে তাকে শ্রদ্ধার সাথে নলহা নামসে বলা হয়। 1968 সালে যখন এই মিউজিয়াম প্রথমবার খোলা হয় তখন তার নাম ছিল নামসে ব্যাংসর, যার অর্থ হচ্ছে ট্রেজারি অফ দ্য ওয়েলথ ডিটি। বর্তমান নামের মতন ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান নয়। লর্ড অফ ওয়েলথ বা কুবেরা আর অর্থাৎ রূপ হয়েছে এবং প্রত্যেক রূপ চার দিক এক দিক ওয়েলথের আশীর্বাদ দিয়ে থাকেন। মূল কুবেরা দেবতা স্নো লায়নের উপর বসছেন এবং তার চারপাশের 8 রূপ রয়েছে, যেমন পূর্ব দিক রয়েছেন ইয়েলো জাম্বালা, দক্ষিণে গাওয়া জ্যাংপো, পশ্চিমে নরবু জ্যাংপো, উত্তরে ব্ল্যাক জাম্বালা, দক্ষিণ পূর্বে ইয়ান্দাক্সে শেরপো, দক্ষিণ পশ্চিমে ত্রোনইয়ের নাগপো, উত্তর পশ্চিমে নেতচেন শেরচা, উত্তর পূর্বে জাম্বালা খিলওয়াখাট। এই কক্ষের দেওয়ালে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পবিত্র ও প্রাচীন মূর্তি, যা মূল্যবান ধাতু দিয়ে তৈরি, যেগুলোকে জিক্ষিম বলা হয়। এর মধ্যে রয়েছে 10th সেঞ্চুরির কদম স্তূপা এবং শিলায় খাদা 21 তারা দেবীর মূর্তি। এইটা আপনারা পাবেন 5th ফ্লোরে। নামসে লাখাংয়ের বাইরেও আঁকা রয়েছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের 3 কালের বুদ্ধদের থাংকা পেইন্টিং। এটা মনাস্ট্রি, এটা মিউজিয়াম নয়। মিউজিয়াম থেকে বেরিয়েই কিছুটা সামনে এগোলেই আছে পারো জং। আমরা এমন টাইমে পারো জংয়ে পৌঁছেছিলাম যখন বৃষ্টি শুরু হয়ে গেছিল। আচ্ছা, এটা যেহেতু একটা জং, তাই এখানেও কিন্তু পুরুষ আর মহিলাদের দুজনের জন্যই ডিসেন্ট অ্যান্ড ফুল ড্রেসড হয়ে আসতে হবে, না হলে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। এখানে কিন্তু আমাদের আলাদা করে কোনো টিকিট লাগেনি। যা রিম্পুং জং বলেও পরিচিত। এটা হলো ভুটানের একটা খুব প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ জং। রিম্পুং জনের অর্থ হলো রত্নের গুচ্ছের উপর তৈরি দুর্গ। এটা 17th সেঞ্চুরিতে জাবদ্রুং নাগাং নামডোর তৈরি করেছিল, আর এটা এখন মনাস্ট্রি ও অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হিসাবে কাজ করে পারো ডিস্ট্রিক্টের জন্য।
জংটা দেখতে খুব সুন্দর, সাদা রঙের দেওয়াল, লাল ও সোনার ডিজাইন আর ট্রেডিশনাল ভুটানিজ কাঠের দিয়ে তৈরি, যা ভুটানের সংস্কৃতি আসল রূপ দেখায়। এটা পারো চু নদীর পাশে অবস্থিত, যা একটা পুরনো কাঠের ব্রিজ দিয়ে কানেক্টেড। দেখতে কিন্তু খুব সুন্দর। ভেতরে অনেক পবিত্র মন্দির, শ্রাইন আর কোর্টইয়ার্ড আছে, যেখানে মঙ্করা প্রতিদিন পুজো ও রিচুয়াল করে থাকে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, যেখানে দেবী দেবতাদের স্থাপিত করা আছে সেখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, কারণ সেটা ভারী অসম্মান বলে বলা হয়। পারো জং হলো ফেমাস পারো শিশু ফেস্টিভ্যালের মেইন ভেন্যু, যেখানে ভুটানের বিভিন্ন জায়গা থেকে লোক এসে উৎসব করে। পারো জায়গাটা কিন্তু খুব শান্ত, ভক্তি আর শ্রদ্ধার পরিবেশে ভরা। ভুটানের স্পিরিচুয়ালের দিক থেকে ছুঁয়ে দেখতে গেলে এই জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিট। চলুন, এসে গেল সেই মোমেন্টটা যেটার জন্য আমরা আপনাদের বলেছিলাম ভিডিওটা দেখতে থাকুন। সত্যি বলতে আমরা এই দিক থেকে কিন্তু খুব লাকি ছিলাম, কারণ আমরা ওই মোমেন্টটা ক্যাপচার করতে পেরেছি যখন একটা প্লেন ল্যান্ড করছিল পারো এয়ারপোর্টের দিকে, সেটাও আবার এই বৃষ্টির মধ্যে। ইটস লাইক চেরি অন টপ, রাইট? যখন আমরা প্লেনটা পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছিল না বৃষ্টির মধ্যে, সেটা দেখতে কি সিনেম্যাটিক মোমেন্ট হচ্ছিল, পুরো গুজবাম্পস। পারো জং থেকে আমরা রওনা দিলাম হোটেলের পথে। রাস্তায় একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে কিছু ফটো তুললাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video. Bye.